গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয় 3 পুরুষ মনে রাখে। ওই শুক্রবারের লোকেরাই করেছে, চিহ্নিত করেছি, মার্ক করেছি। পশ্চিম বাংলায় শুরু হয়ে গেল গুন্ডা দমন আইনের অপব্যবহার করে বা নাম করে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপর, সরকারের যারা আলোচনা করবে তাদের উপর এবং বিরোধী দলের উপর অত্যাচারের পাহাড়। হ্যাঁ, তাই যদি ডাইরেক্টলি প্রতিবাদ করতে নাও পারেন, আমার এই ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করে অবশ্যই প্রতিবাদ করবেন। শুরু কোথা থেকে হয়েছিল? শুরু হয়েছিল সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, তিনি ছাত্রদের বললেন ককরোচ। শুরু হলো ককরোচ জনতা পার্টি অনলাইনে। তারপরে তারা শুরু করলেন কি, নিটের পেপার যে লিক হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন বা প্রতিবাদ। যন্তর মন্তরে আন্দোলন চলতে থাকলো। ধীরে ধীরে ছাত্র থেকে গার্জেন, সাধারণ মানুষও তার প্রতিবাদে সামিল হলেন। প্রতিবাদ এতটাই তীব্র হলো যে কেন্দ্র সরকারের শিক্ষামন্ত্রী ইস্তফা দিতে বাধ্য হলেন। কিন্তু সকলে নিজের নিজের জায়গায় ফিরে গেলেন, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার গুন্ডা দমন আইন দিয়ে কিছু মুসলিম যুবককে অ্যারেস্ট বা গ্রেপ্তার করলেন। শুধু এখানেই নয়, তিনি বললেন এই যে আন্দোলন হলো সেটা জুম্মা বাড়ি দিয়ে, সেখানেও মুসলিম সম্প্রদায়। তিনি বললেন জিহাদি, সন্ত্রাসবাদী, মৌলবাদীদের এটা আন্দোলন ছিল। তার মানে কি দাঁড়ালো? সকলকে ছেড়ে দিয়ে ধর বেড়েটাকে, মানে সেই ঘুরে ফিরে মুসলিম সম্প্রদায়কে। শুধু মুসলিম সম্প্রদায় নয়, সরকারের বিরুদ্ধে যারাই আওয়াজ তুলবে তাদেরকে এই গুন্ডা দমন আইন দিয়ে তার অপব্যবহার করে তারা শায়েস্তা করার একটা ষড়যন্ত্র করলো। তাই আমি আপনাদের সামনে অনুরোধ করব, যদি আমি সঠিক বলে থাকি তাহলে এই ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করুন এবং এই আইনের বিরুদ্ধে যাদের অ্যারেস্ট করেছে তাদের জন্য কোর্টে কঠিনভাবে লড়াই করুন, যেন এই আইন আর দ্বিতীয়বার অপব্যবহার না হয়। আর বিশেষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি যেভাবে মুসলিম সম্প্রদায়দের উপর একের পর এক বার করছেন, মনে হয় এই গুন্ডা দমন আইন ওনার উপরে সর্বপ্রথম লাগু হওয়া প্রয়োজন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকুন এই কামনা করি। আর ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। ধর্মতলায় ককরোচ পার্টির আন্দোলনে, ওদের অভিযানে যে সমস্ত সাংবাদিক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, যথারীতি তারপর আজকে সোশ্যাল মিডিয়াতে কিছু সংবাদ মাধ্যম রে করে উঠেছে সাংবাদিকের ওপর আক্রমণ, সাংবাদিক নিগ্রহ। আমাদের মুখ্যমন্ত্রীও ভদ্রতা করেছেন, গিয়ে দেখে এসছেন। কিন্তু বিশ্বাস করুন, আপনারা কিছু মনে করবেন না। সাংবাদিকরা মার খেলে না, আজকাল আর আমাদের দুঃখ হয় না সাধারণ লোকেদের। আমরা বিচলিত হই না, এবং তার জন্য দায়ী আপনারা। সংবাদ মাধ্যম মানে যেটা হওয়া উচিত ছিল, একটা অবজেক্টিভ, নিউট্রাল, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সেখান থেকে বহুকাল আগে আপনারা সরে এসেছেন। আপনারা যে মিডিয়া হাউসে চাকরি করেন, সেখানকার যিনি কর্পোরেট বস, তিনি যে রাজনৈতিক লবির ঘনিষ্ঠ, যে রাজনৈতিক প্রভু তার বা যে বন্ধু, তাদের এজেন্ডাকে, তাদের ইন্টারেস্টকে তিনি প্রমোট করেন এবং তার সংবাদপত্র বা তার নিউজ চ্যানেলের মাধ্যমে তিনি সেই এজেন্ডাকেই পুশ করতে থাকেন। আমরা যা খবর পাই, যা খবর দেখি, পড়ি, সব ফিল্টার করা, বিভিন্ন রঙে ফিল্টার করা। আমরা কি নিউট্রাল সত্যি খবরটা পাই না। বহু গণ্ডগোল, বহু অনাচার অত্যাচারের খবর তো চেপে দেওয়া হয়, খবর পাইও না আমরা। আপনারা মার খাবেন তো, যেমন কর্ম তেমন ফল। একে বলে সঙ্গত কা রঙ্গত হিন্দিতে। বাংলায় তো একটা বহু পুরনো দিনে একটা কথা ছিল, অসৎসঙ্গে সর্বনাশ, মনে আছে তো? তো আপনারা যে চাকরি করেন, আপনাদের মালিকের মাঠটা আপনারা খাচ্ছেন। আপনাদের মালিক আপনাদের মাইনে করে রেখেছে ওই মাঠটা খাওয়ার জন্য। আর যখন কোথাও একটা আন্দোলন হয়, ধামাকা হয়, কোথাও কোনো লাফড়া হয় বড় রকমের, আপনারা সবাই ওই মানে হাতে ওই ক্যামেরা বা বুমার, যাকে বলে বুমার নিয়ে ছোটেন কভারেজ করতে, তখন আপনাদেরকে কিন্তু আর এই নিউট্রাল একটা প্রেস আসছে অ্যাকচুয়াল খবর নিতে, সেই চোখে কেউ দেখে না।
আপনাদেরকে এভাবেই লোকে পারসিভ করে যে এজেন্ট অফ সাম পলিটিক্যাল পার্টি উইথ এ বুমার, এবং সেটার জন্য আপনারাই দায়ী। দিনের পর দিন মানুষকে মিসগাইড করে, ফিল্টার করা, নানান রকম রঙে রাঙানো খবর পরিবেশন করে আপনারা এটা করেছেন। আজকে আমরা কেউ নিশ্চিন্তভাবে একটা খবরের কাগজ পড়ে বা একটা নিউজ চ্যানেল দেখে আমরা আমাদের জাজমেন্ট ফর্ম করতে পারি না যে না এটাই ঠিক, কারণ সেটা বায়াসড। আমরা জানি বায়াসড হতেই পারে, এভরি চান্স টু বি বায়াসড। আমাদেরকে কোনো একটা মোটামুটিভাবে মতামত ফর্ম করতে গেলে আমাদের কি করতে হয়? 5-7টা খবরের কাগজ পড়তে হয়, 8-10টা নিউজ চ্যানেল দেখতে হয়, তারপরে আমরা একটা গড়ে একটা হিসেব নিই। না, এরা এই বলেছে গড় করলে এই হয়। আমাদের এই সত্য, আমাদের কাছে সত্য সংবাদ সত্য, সেটা কি? অ্যাভারেজ। এই অ্যাভারেজ এই 5টা খবরের কাগজ পড়ে 10টা চ্যানেল দেখে সেটাকে 10 আর 5-এ 15, তাকে 15 দিয়ে ভাগ করে যা হয় তাই এই পর্যায়ে আপনারা এনেছে। এটা আপনাদের কৃতিত্ব। তা আপনারা মার খাবেন না? আপনাদের কর্পোরেট বসরা, মিডিয়া হাউসরা, তারা তাদের রাজনৈতিক প্রভুত্ব থেকে সুবিধে সুযোগ নেবেন, সরকারি বিজ্ঞাপনের লোভে সরকারের যাবতীয় অপকীর্তিকে ঢাকা চাপা দেবেন। কোথায় কোথায় সরকারের মদতপুষ্ট গুন্ডা বাহিনী, সরকারি যে পার্টি দল, তাদের গুন্ডা বাহিনী কোথায় কোন নিরীহ মহিলাদের উপর টর্চার করছে, কোন নিরীহ লোকটি খুন হচ্ছে, লুট হচ্ছে কোথায়, কিচ্ছু খবর আপনারা সার্ভ করবেন না, খালি সেই প্রভুর ইন্টারেস্টকে সার্ভ করবেন। তো মার খাবেন না কি খাবেন? আপনাদের উদ্দেশ্যে ঢিল ছুড়বে না তো কি ফুল ছুড়বে? হ্যাঁ, বারণ করেছিলাম আমার ছেলেকে জান্তার মান্তার প্রোটেস্টে যেতে হবে না, কিন্তু আমার ছেলে শুনেনি। আজ আমার ছেলে নিখোঁজ, আমি আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না। একজন মা কান্না করে জান্তার মান্তার মিডিয়ার সামনে বলছে আমার ছেলে আজ 3-4 দিন হলো বের হয়েছে জান্তার মান্তারে, আমি আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না। আমি বারণ করেছিলাম আসতে হবে না। তো প্রথম কথা বলি, জান্তার মান্তার শেষ হয়ে গেলেও জান্তার মান্তারে যেসব স্টুডেন্টরা প্রোটেস্ট করেছিল তাদেরকে পুলিশ অ্যারেস্ট করছে। ঠিক আছে, এটা আমরা সোশ্যাল মিডিয়ার দ্বারাই দেখছি। পুলিশ তাদেরকে অ্যারেস্ট করছে, কিছু কিছু মানুষকে তো আবার খুঁজেও পাওয়া যাচ্ছে না। জানি না তাদের সাথে কি হয়েছে না হয়েছে, আমি বলতে পারবো না যে কে কি করেছে, এইসব আমি দেখিনি, আমি বলতে পারবো না। তবে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যেটা সোশ্যাল মিডিয়ার দ্বারাই শোনা হচ্ছে এবং দেখা হচ্ছে। কথা হচ্ছে প্রোটেস্ট করতে গেলে স্টুডেন্ট হতে হবে এমনটা কিন্তু নয়। কারণ স্টুডেন্টরা যদি প্রোটেস্ট করে, তারা যদি তাদের হকের আওয়াজ জন্য মানে আওয়াজ তোলে, তাহলে তার পাশে দাঁড়ানোটা কি অপরাধ? তার জন্য স্টুডেন্ট হতে হবে। কেন স্টুডেন্ট হতে হবে? আমাদের জামানা চলে গেছে, আমরা পড়াশোনা শিখেছি কি শিখিনি, আমাদের একটা জামানা চলে গেছে, সামনে পরবর্তীকালে একটা জামানা চলছে, যারা পড়াশোনা শিখছে, পরবর্তীকালে আরেকটা জামানা চলবে যখন পড়াশোনা বাচ্চারা শিখবে, যেরকম আমাদের বাচ্চারা শিখছে। তাহলে আমরা কি আমাদের বাচ্চাদের জন্য আওয়াজ তুলতে পারি না? এই আইনটা কি আমাদের কেউ দেয়নি? অবশ্যই দিয়েছে। একটা কথা মনে রাখবে, এই যন্তর মন্তর শেষ হয়ে গেলেও যন্তর মন্তরে যেসব মানুষরা প্রোটেস্ট করেছে, যেসব মানুষরা আওয়াজ তুলেছে, সাধারণ স্টুডেন্টদের পাশে দাঁড়িয়েছে, যারা পড়াশোনা হয়তো শিখে নিয়েছে, তাদের বয়স হয়ে গেছে, তারা স্টুডেন্টদের পাশে সাধারণভাবে দাঁড়িয়েছে, যে যাদের স্টুডেন্টরা তাদের হক, তাদের আওয়াজটা তুলতে পারে, তাদের সাহস হয় একটু। এটার জন্য তাদের কিন্তু অ্যারেস্ট করা হচ্ছে, আর মানে দেখে দেখে কিন্তু মুসলমানদেরকেই অ্যারেস্ট করা হচ্ছে। ঠিক আছে, এই ভারতবর্ষে মুসলমানদের উপরে যত চাপ, মুসলমানদের উপরে যত অত্যাচার, এটা বলতে আমার কোনো ভয়ও নেই আর কোনো লজ্জাও নেই, এটা সত্যি কথা। একটা কথা বলি, আমার যদি পাওয়ার থাকে, তাহলে আমি কখনো অন্য ধর্মকে নিয়ে সবসময় মানে কিছু করব। আমার দরকার কি? আমার পাওয়ার আছে, আমি চুপচাপ মেরে থাকবো, আমার পাওয়ার আছে। এটা নিয়ে ফ্যাচ ফ্যাচ করার কোনো দরকার নেই। যে আমার পাওয়ার আছে, আমি তোকে এই করব, তোকে ওই করব, তোকে সেই করব, বলার দরকারটা কি আছে? আমার পাওয়ার আছে, আমি আমার পাওয়ারে চলবো, আমি আমার পাওয়ারে থাকবো। যদি আমার সাথে কেউ কিছু করতে আসে, আমি আমার পাওয়ারেতে তাকে সেই শাস্তিটা দেব। তার মানে এটা নয় যে মানুষের পিছনে জোর করে কাটি করে করে বলবো আমার পাওয়ার আছে, আমাদের জোর আছে, এই দেশে আমাদের জোর আছে, তোদের কোনো জোর নেই। এগুলোকে বলা হয় মানে ভয়। যাদের মনে ভয় থাকে তারাই কিন্তু এই ধরনের কাজগুলো বারবার করতে থাকে। ঠিক আছে, যে ভয় লাগে, তাদের ভয় লাগছে, কোনো একজন সম্প্রদায় মানুষকে দেখে তাদেরকে ভয় লাগছে। ঠিক আছে, তারাই এগুলো করছে। শান্ত মানুষ যারা বুদ্ধিমান তারা শান্ত থাকে। ঠিক আছে, আর যারা বেশি বুদ্ধিমান তারা বেশি চেল্লাচিল্লি করে। ঠিক আছে, তো কথা হচ্ছে, আমার ঘরে যদি আগুন লাগে, আমার আশেপাশে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বুদ্ধ হোক, যে কোনো ধর্মের মানুষ হোক, আশেপাশের ঘরগুলোও কিন্তু আগুন লাগবে।
এটা বুঝে কিন্তু কাজ করতে হবে। আজকে আমার ঘরে আগুন লেগেছে তাই তুমি হাসছো, আনন্দ করছো, কাল যে আমার ঘরের আগুনটা তোমার ঘরে ছড়াবে না এমনটা কিন্তু নয়।